সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আমি মতিমোহন আছি তোমাদের সাথে। ধারাবাহিক আলোচনা আজকে আমরা দেখব তাপগতিবিদ্যা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়। আজকে যে টপিক নিয়ে শুরু করবো সেটা হচ্ছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র। এখন দেখি দ্বিতীয় সূত্রে কি বলেছে। ফার্স্ট কোলোসিয়াস যে বিবৃতি দেয়, উনি বলেছেন তাপ আপনা আপনি শীতল বস্তু থেকে উষ্ণ বস্তুতে স্থানান্তরিত হয় না। হ্যাঁ, স্বাভাবিকভাবে আমরা কি দেখি, কখনোই একটা উত্তপ্ত বস্তু থেকে তাপ যেমন শীতল বস্তুতে যায়, এই ব্যত্যয় কখনো ঘটে না। একটা শীতল বস্তু থেকে তাপ কখনো উত্তপ্ত বস্তুতে যায় না। যেমন একটা আইসক্রিম থেকে তাপ কখনো একটা যদি গরম পানি থাকে বা কফি থাকে, যেটার তাপমাত্রা অলমোস্ট 70-80 ডিগ্রি সেলসিয়াস, সেখানে স্থানান্তরিত হবে না। তাপের ধর্মই হচ্ছে উচ্চ তাপমাত্রার বস্তু থেকে নিম্ন তাপমাত্রার বস্তুতে স্থানান্তরিত হওয়া। এই কথাই উনি বলেছেন যে তাপ আপনা আপনি শীতল বস্তু থেকে উষ্ণ বস্তুতে স্থানান্তরিত হয় না, আপনা আপনি হয় না। তার মানে সিস্টেমেটিক্যালি এটা করা পসিবল। শীতল বস্তু থেকে উষ্ণ বস্তুতে স্থানান্তর করা পসিবল যন্ত্রের সাহায্য নিয়ে, যেমন রেফ্রিজারেটরের মাধ্যমে এই কাজটা আমরা করতে পারি। নেক্সট হচ্ছে কারণও বলেছেন কি, যে কোনো নির্দিষ্ট পরিমাণ তাপশক্তিকে সম্পূর্ণরূপে যান্ত্রিক শক্তিতে রূপান্তরে সক্ষম এমন যন্ত্র তৈরি সম্ভব নয়। তার মানে শক্তির অপচয় হবেই। আমরা শক্তি যে কনভার্ট করি, আমরা যে উদ্দেশ্য নিয়ে কনভার্ট করি, সেটা পুরোপুরি কখনোই সফল হবে না। মানে 100% দক্ষ ইঞ্জিন তৈরি সম্ভব না। আমরা যেমন বাল্বের মাধ্যমে কি করি, বিদ্যুৎ শক্তিকে তাপ এবং আলো শক্তিতে কনভার্ট করি, এটা কখনোই 100% কনভার্ট হয় না, কিন্তু শক্তির অপচয় হয়। কোনো নির্দিষ্ট পরিমাণ তাপ শক্তিকে সম্পূর্ণরূপে যান্ত্রিক শক্তিতে রূপান্তরে সক্ষম এমন যন্ত্র তৈরি সম্ভব নয়। সোজা কথা, 100% দক্ষ ইঞ্জিন তৈরি সম্ভব নয়। আমরা যে ইঞ্জিনগুলো ব্যবহার করি স্যালো মেশিন চালাতে বা অন্যান্য মেশিনারি যে ইঞ্জিনগুলো আছে, সেগুলো কখনোই 100% দক্ষ না। যে পরিমাণ যান্ত্রিক শক্তি ব্যয় করি বা যে পরিমাণ আউটপুট পাই, যে পরিমাণ ইনপুট দেয়, এটা কখনোই 100% হয় না। দেখা যায় আমার উদ্দেশ্য যেটা, সেটা 100% পাই না, কিছু শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হয়ে যায়, অপচয় হয়ে যায়। নেক্সট হচ্ছে কেলভিনের বিবৃতি কোনো বস্তুকে তার পরিপার্শ্বের শীতলতম অংশের চেয়ে অধিকতর শীতল করে শক্তির অবিরাম সরবরাহ পাওয়া সম্ভব নয়। তার মানে আমরা যদি টেবিলে গরম ভাত রাখি, এটি কতক্ষণ ধরে ঠান্ডা হবে? যতক্ষণ পর্যন্ত সেটার তাপমাত্রা পরিবেশের সমান না হয়। সেই টাইপে যদি আমরা একটা 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বস্তু কোনো জায়গায় রাখি, যেখানে ওই পরিবেশের তাপমাত্রা যদি হয় 20 ডিগ্রি সেলসিয়াস, সেক্ষেত্রে যদি আবদ্ধ স্থান হয়, তাহলে হতে পারে ওই 80 ডিগ্রি সেলসিয়াসের বস্তু তাপমাত্রা কমবে, এটা তাপ হারাবে, পরিবেশ তাপ গ্রহণ করবে। এটা একটা পর্যায়ে গিয়ে হয়তো একটা সাধারণ টেম্পারেচারে চলে আসবে, সেটা হতে পারে 20-এর চেয়ে একটু বেশি। যদি আমি যে উত্তপ্ত বস্তুটা রেখেছি সেটা যদি খুব ক্ষুদ্র হয়, তাহলে হয়তো ওই রুম টেম্পারেচার খুব একটা বাড়বে না। কিন্তু উত্তপ্ত বস্তুটা যদি অনেক বড় একটা বস্তু হয়, যেখানে অনেক বেশি তাপ ধারণ করেছিল, সেটা যখন তাপ হারাবে, তখন হয়তো দেখা যায় যে দুই তাপমাত্রা মাঝামাঝি একটা তাপমাত্রা এসে স্বাভাবিক হয়ে যাবে। মানে শীতল বস্তুর তাপমাত্রা বাড়বে এবং উষ্ণ বস্তুর তাপমাত্রা কমবে, আলটিমেটলি একটা কমন তাপমাত্রা আসবে। সেই তাপমাত্রার চেয়ে নিচে আর ওই তাপমাত্রা নামবে না। মানে হচ্ছে কোনো বস্তুকে তার পরিপার্শ্বিক শীতলতম অংশের চেয়ে অধিকতর শীতল করে শক্তির সরবরাহ পাওয়া সম্ভব নয়। আর যদি উন্মুক্ত স্থানে হয়, তাহলে যদি ওই পরিবেশের তাপমাত্রা যদি 25 ডিগ্রি বা 30 ডিগ্রি সেলসিয়াস হয়, 30 ডিগ্রি সেলসিয়াস হয়, আর যদি একটা উত্তপ্ত বস্তু রাখি, সেটার তাপমাত্রা যদি 100 ডিগ্রি সেলসিয়াস হয়, তাহলে ওই 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বস্তুটা তাপ হারাতে হারাতে মিনিমাম যে তাপমাত্রা আসবে সেটা হতে পারে 30 ডিগ্রি সেলসিয়াস, কখনোই এর চেয়ে কম হবে না। কারণ পরিবেশের তাপমাত্রা 30, সে 30 ডিগ্রি পর্যন্ত নামতে পারবে, 30 ডিগ্রি পর্যন্ত আসা পর্যন্ত আমাদেরকে শক্তি সরবরাহ করতে পারবে। 30 ডিগ্রির নিচে সে আপনা আপনি কখনো যাবে না, যে 29 ডিগ্রি 28 ডিগ্রিতে যাবে না। পরিবেশের শীতলতম অংশের চেয়ে নিজে অধিকতর শীতল হয়ে শক্তি সাপ্লাই দিবে না। এরপর প্লাঙ্কের বিবৃতি হচ্ছে এমন কোনো ইঞ্জিন তৈরি সম্ভব নয় যা কোনো উৎস থেকে অনবরত তাপ শোষণ করবে এবং তা সম্পূর্ণরূপে কাজে পরিণত করবে। সোজা কথায় দ্বিতীয় সূত্রের মূল বিষয়টা হচ্ছে যে এমন কোনো ইঞ্জিন তৈরি সম্ভব না যেটা দক্ষতা হবে 100%। আশা করি বুঝতে পেরেছ যে চারজন বিজ্ঞানীর, পদার্থবিজ্ঞানীর বিবৃতি হচ্ছে, আবার বলছি, কোলোসিয়াসের বিবৃতি হচ্ছে তাপ আপনা আপনি শীতল বস্তু থেকে উষ্ণ বস্তুতে স্থানান্তরিত হয় না। কারণ বিবৃতি হচ্ছে কোনো নির্দিষ্ট পরিমাণ তাপ শক্তিকে সম্পূর্ণরূপে যান্ত্রিক শক্তিতে রূপান্তরে সক্ষম এমন যন্ত্র তৈরি সম্ভব নয়। থার্ড, কেলভিনের বিবৃতি হচ্ছে কোনো বস্তুকে তার পরিপার্শ্বের শীতলতম, তার পরিবেশের যেখানে আছে সেই অবস্থার শীতলতম অংশের চেয়ে অধিকতর শীতল করে শক্তির অবিরাম সরবরাহ পাওয়া সম্ভব নয়। সর্বশেষ প্লাঙ্কের বিবৃতি হচ্ছে এমন কোনো ইঞ্জিন তৈরি সম্ভব নয় যা কোনো উৎস থেকে
অনবরত তাপ শোষণ করবে এবং তা সম্পূর্ণরূপে কাজে পরিণত করবে। এবার আমরা দেখব প্রত্যাবর্তী প্রক্রিয়া। প্রত্যাবর্তী প্রক্রিয়া কি? যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে এবং সম্মুখবর্তী ও বিপরীতমুখী প্রক্রিয়ার প্রতিটি ধাপে তাপ ও কাজের ফলাফল সমান ও বিপরীত হয়, সেই প্রক্রিয়াকে প্রত্যাবর্তী প্রক্রিয়া বলে। আবার বলছি, যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে এবং সম্মুখবর্তী ও বিপরীতমুখী প্রক্রিয়ার প্রতিটি ধাপে তাপ ও কাজের ফলাফল সমান ও বিপরীত হয়, সেই প্রক্রিয়াকে প্রত্যাবর্তী প্রক্রিয়া বলে। যেমন ফার্স্ট হচ্ছে, আমি যদি বরফকে একটা সার্টেন অ্যামাউন্টের তাপ দেই প্লাস ΔI, তাহলে কি হবে? বরফ পানিতে পরিণত হবে। এরপর পানিকে যদি আমরা আবার তাপ দেই ΔII পরিমাণ, তাহলে জলীয় বাষ্পে পরিণত হবে। ঠিক জলীয় বাষ্প থেকে যদি আমি এই ΔII পরিমাণ তাপ বের করে নেই, আবার সেটা পানিতে পরিণত হবে। পানি থেকে যদি এই তাপের সমপরিমাণ তাপ বের করে নেই -ΔI, তাহলে সেটা আবার বরফে পরিণত হবে। তাহলে এটা একটা প্রত্যাবর্তী প্রক্রিয়া। আবার যদি স্থিতিস্থাপক সীমার মধ্যে স্প্রিং এর সংকোচন ও প্রসারণ, স্থিতিস্থাপক সীমার মধ্যে একটা স্প্রিংকে টেনে যদি আমি লম্বা করি, যে পরিমাণে শক্তি ব্যয় হয়, এই শক্তিটা ওই স্প্রিংয়ের মধ্যে বিভব শক্তি হিসেবে সঞ্চিত হয়। আবার যদি আমি স্প্রিংটা ছেড়ে দিই, সেটা আপনা আপনি আগের অবস্থায় ফিরে আসবে ওই পরিমাণে শক্তি ব্যয় করে। তার মানে আমরা বলতে পারি বরফকে পানিতে পরিণত করা, পানিকে জলীয় বাষ্পে পরিণত করা, আবার জলীয় বাষ্পকে পানি হয়ে বরফে ফিরিয়ে নিয়ে আসা এবং স্থিতিস্থাপক সীমার মধ্যে স্প্রিংয়ের সংকোচন প্রসারণ, এই দুটাই হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়া। তোমরা আরো এক্সাম্পল পাবে ওয়েভ ফিজিক্সে। প্রত্যাবর্তী প্রক্রিয়া কিছু বৈশিষ্ট্য মেনে চলে। বৈশিষ্ট্যগুলো কি? ফার্স্ট হচ্ছে, এটা অপচয় মুক্ত। 2, এটা স্বতঃস্ফূর্ত নয়। এটা একটা ধীর প্রক্রিয়া এবং উভমুখী। ফার্স্ট কথা হচ্ছে, এটা অপচয় মুক্ত কেন? যেহেতু প্রত্যাবর্তন করে, বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করে, এখানে শক্তির অপচয় হয় না। যেমন স্প্রিং এর ক্ষেত্রে আমার এটা প্রসারণ করতে যে পরিমাণ কাজ করতে হয়, শক্তি ব্যয় করতে হয়, ঠিক এতটুকু শক্তি ফিরিয়ে দিয়ে সে আগের অবস্থায় ফিরে আসতে পারে। সেকেন্ড হচ্ছে স্বতঃস্ফূর্ত নয়। এই প্রক্রিয়াগুলো আপনা আপনি ঘটে না, এটাকে ঘটাতে হয়। যেমন বরফ আপনা আপনি পানিতে পরিণত হওয়া, পানি আপনা আপনি জলীয় বাষ্পে পরিণত হওয়া, আবার জলীয় বাষ্প আপনা আপনি পানি হয়ে বরফে ফিরে আসা, এটা ঘটে না, এটা ঘটাতে হয়। নেক্সট হচ্ছে, এটা ধীর প্রক্রিয়া। যেহেতু উপমুখী প্রক্রিয়া, এটাতে ল্যাবরেটরিতে ঘটাতে হয় বা একটা সিস্টেমেটিক ওয়েতে সংগঠিত করতে হয়, এই জন্য এটা ধীর প্রক্রিয়া। আপনা আপনি যেগুলো ঘটে এগুলো হচ্ছে দ্রুত প্রক্রিয়া, আর এটা উপমুখী। হ্যাঁ, আমরা দেখতেই পাচ্ছি এটা উপমুখী প্রক্রিয়া। তাহলে প্রত্যাবর্তী প্রক্রিয়া কি? যে প্রক্রিয়া রিভার্সিবল প্রসেস হচ্ছে যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে এবং সম্মুখবর্তী ও বিপরীতমুখী প্রক্রিয়ার প্রতিটি ধাপে তাপ ও কাজের ফলাফল সমান ও বিপরীত হয়, তাকে প্রত্যাবর্তী প্রক্রিয়া বলে। প্রত্যাবর্তী প্রক্রিয়ার এক্সাম্পল দিয়েছি আমরা, বরফ পানিতে পরিণত হওয়া, আবার পানি জলীয় বাষ্পে পরিণত হওয়া। ঠিক একই পরিমাণ তাপ যদি বের করে নেই, তাহলে আবার সেটা বরফে ফিরে আসে। আবার স্প্রিং এর সংকোচন প্রসারণ। এটা কিছু বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে অপচয় মুক্ত, স্বতঃস্ফূর্ত নয়, ধীর প্রক্রিয়া এবং উপমুখী। এবার আমরা দেখব অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। তাহলে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া কি? ইরিভার্সিবল প্রসেস বলা হয় ইংলিশে। অপ্রত্যাবর্তী প্রক্রিয়া হচ্ছে যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করে না এবং সম্মুখবর্তী ও প্রত্যাবর্তী প্রক্রিয়া বা বিপরীতমুখী প্রক্রিয়ার প্রতিটি ধাপে তাপ ও কাজের ফলাফল সমান ও বিপরীত হয় না, সেই প্রক্রিয়াকে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া বলে। আবার বলছি, যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করে না এবং সম্মুখবর্তী ও বিপরীতমুখী প্রক্রিয়ার প্রতিটি ধাপে তাপ ও কাজের ফলাফল সমান ও বিপরীত হয় না, তাকে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া বলে। তাহলে এটার এক্সাম্পল কি? এটার এক্সাম্পল হচ্ছে ঘর্ষণের ফলে উৎপন্ন তাপ। কেন? আমরা দেখো, যদি দুই হাত ঘষি তাহলে আমাদের যে তাপ উৎপন্ন হয়, এই তাপ এখন কি পরিবেশে চলে গেল। এখন এই তাপ কোনোভাবে আমি হাতে ফিরে নিয়ে আসতে পারবো না, এই জন্য এটা হচ্ছে একটা অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। এরপর তাপের পরিচলন এবং বিকিরণ, ব্যাপন, পরিচলন, বিকিরণ,
ব্যাপন, পরিচলন, বিকিরণ এসব হচ্ছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। কারণ তাপের পরিচলন একমুখী, বিকিরণের ক্ষেত্রেও তাই একমুখী, এটা কখনোই বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করে না। আর অপ্রত্যাবর্তী প্রক্রিয়ার কিছু বৈশিষ্ট্য আছে, এটা অপচয়মুক্ত নয়, স্বতঃস্ফূর্ত। এটা হচ্ছে ধীর প্রক্রিয়া নয়, এটা হচ্ছে দ্রুত প্রক্রিয়া। আর এটা উভমুখী নয়, এটা হচ্ছে একমুখী। তাহলে মূল ডিফারেন্সটা কি? দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে প্রত্যাবর্তী প্রক্রিয়া অপচয় মুক্ত, আর অপ্রত্যাবর্তী প্রক্রিয়া অপচয় মুক্ত নয়। অপ্রত্যাবর্তী প্রক্রিয়া অপচয় মুক্ত নয়, আর প্রত্যাবর্তী প্রক্রিয়া হচ্ছে স্বতঃস্ফূর্ত নয়, কিন্তু অপ্রত্যাবর্তী প্রক্রিয়া স্বতঃস্ফূর্ত, আপনা আপনি ঘটে। প্রকৃতির প্রায় 99% প্রক্রিয়া হচ্ছে অপ্রত্যাবর্তী, একমুখী। আর এটা দ্রুত প্রক্রিয়া, যেহেতু আপনা আপনি ঘটে, স্বতঃস্ফূর্তভাবে ঘটে, এই জন্য এটা হচ্ছে ফার্স্ট প্রসেস। আর এটা উভমুখী নয়, এটা হচ্ছে একমুখী। যেহেতু আপনা আপনি ঘটে, এটা একমুখী। এক্সাম্পল বলতে পারি ঘর্ষণের ফলে উৎপন্ন তাপ, এটা একমুখী, শুধুমাত্র ঘর্ষণের ফলে যে তাপ উৎপন্ন হয় পরিবেশে চলে যায়, এটা কখনোই আর আমার হাতে ফিরে আসবে না। আবার ব্যাপন, পরিচলন, বিকিরণ এগুলো হচ্ছে অপ্রত্যাবর্তী প্রক্রিয়া। এই টাইপের আরও অনেক এক্সাম্পল দেওয়া আছে, এই ওয়েব ফিজিক্সে গুছিয়ে দেওয়া আছে, তোমরা দেখতে পাবে যে এক্সাম্পলগুলো দেওয়া আছে, এগুলো তোমরা দেখে নিতে পারবা। আর নেক্সট আমরা দেখতে চাই তাপ ইঞ্জিন। তাপ ইঞ্জিন কি? তাপ ইঞ্জিন হচ্ছে যে যন্ত্র তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তর করে তাকে তাপ ইঞ্জিন বলে। তাপ শক্তিকে, যে যন্ত্র তাপ শক্তিকে কিসে রূপান্তর করে? যান্ত্রিক শক্তিতে। যে যন্ত্র তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে তাকে তাপ ইঞ্জিন বলে। এরপরে কার্নো ইঞ্জিন। কার্নো ইঞ্জিন কি? এই তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরের জন্য ডক্টর সাদি কার্নো সকল দোষ ত্রুটি মুক্ত একটি আদর্শ ইঞ্জিন কল্পনা করেন, যাকে তাপ ইঞ্জিন বলে, মানে কার্নো তাপ ইঞ্জিন বলে বা কার্নো ইঞ্জিন বলে। তাহলে ডক্টর সাদি কার্নো সকল দোষ ত্রুটি মুক্ত একটি আদর্শ ইঞ্জিন কল্পনা করেন, যেটাকে কার্নো ইঞ্জিন বলে। সোজা কথায় তিনি 100% দক্ষ ইঞ্জিনের কল্পনা করেন। সকল দোষ ত্রুটি মুক্ত মানে এখানে শক্তির অপচয় হবে না, এটা দক্ষতা হবে 100%। কার্নো চক্র কি? কার্নো চক্র হচ্ছে যে বিশেষ প্রক্রিয়ায় কাজ করে একটি আদর্শ ইঞ্জিন, অর্থাৎ কার্নো ইঞ্জিন অবিরাম শক্তি সরবরাহ করে আদি অবস্থায় ফিরে আসে, তাকে কার্নো চক্র বলে। যে বিশেষ প্রক্রিয়ায় কাজ করে একটি আদর্শ ইঞ্জিন তথা কার্নো ইঞ্জিন অবিরাম শক্তি সরবরাহ করে আদি অবস্থায় ফিরে আসে, তাকে কার্নো চক্র বলে। এখন আমরা দেখব এই কার্নো ইঞ্জিনের দক্ষতা, আদর্শ ইঞ্জিনের দক্ষতা। আচ্ছা, দক্ষতা কি? দক্ষতা হচ্ছে কাজে রূপান্তরিত তাপশক্তি এবং গৃহীত তাপশক্তির অনুপাতটা হচ্ছে দক্ষতা। কোনো একটা ইঞ্জিন কি পরিমাণ শক্তিকে কাজে রূপান্তর করলো আর সে কি পরিমাণ শক্তি গ্রহণ করেছে, এই অনুপাতটাই হচ্ছে দক্ষতা। তার মানে এমন হতে পারে, এভাবে চিন্তা করতে পারি যে তোমরা কেউ বাসা থেকে 120 টাকা নিলে, এরপর তুমি কিছু খরচ করলে, খরচ করার পর বাসায় গিয়ে তুমি হচ্ছে 70 টাকা 70 টাকা ফেরত দিলে, তাহলে তোমার খরচ করার দক্ষতা কত? তুমি খরচ করলে কত? 120 মাইনাস 70 ইকুয়াল 50। এই যে তুমি 50 টাকা খরচ করলে, কত টাকার মধ্যে? 120 টাকার মধ্যে। তাহলে তোমার খরচ করার দক্ষতা কত? 50/120। এটাই হচ্ছে তোমার খরচ করার দক্ষতা। তাহলে কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে আমরা কি দেখেছি? যে কার্নো ইঞ্জিন যে পরিমাণ শক্তি গ্রহণ করে ঠিক সেই পরিমাণেই কাজে রূপান্তরিত করে, তার মানে এটা দক্ষতা 100%। এই জন্য তো এটা হচ্ছে সকল দোষ ত্রুটি মুক্ত। কিন্তু ইঞ্জিনের ক্ষেত্রে আমরা কি জানি? ইঞ্জিনের ক্ষেত্রে আমরা জানি যদি এটা উৎস হয়, উৎসের তাপমাত্রা T1, এটা হচ্ছে তাপ ইঞ্জিন।
এটা হচ্ছে গ্রাহকের তাপমাত্রা, তাপগ্রাহক বা সিঙ্ক, এটার তাপমাত্রা T2। এখন যদি এমন হয় যে উৎস থেকে এই তাপ ইঞ্জিনটা Q1 পরিমাণ তাপ গ্রহণ করলো এবং গ্রাহকে Q2 পরিমাণ তাপ ছেড়ে দিল, তাহলে কাজে পরিণত করলো কতটুক? W ইকুয়াল Q1 মাইনাস Q2, গৃহীত তাপ মাইনাস বর্জিত তাপ, মানে যে পরিমাণ তাপ গ্রহণ করেছে আর যতটুকু ত্যাগ করেছে এর ডিফারেন্সটাই হচ্ছে কাজে রূপান্তরিত তাপ শক্তি। এই পরিমাণ শক্তি সে কাজে রূপান্তর করতে পেরেছে, কারণ শুধুমাত্র কার্নো ইঞ্জিন যেটা কল্পিত 100% দক্ষতা সম্পন্ন সেই ইঞ্জিন ছাড়া আর কোনো ইঞ্জিন 100% দক্ষ না, এটা কল্পিত। আসলে বাস্তবে কোনো ইঞ্জিনই 100% দক্ষ না। তাহলে এটা কৃত কাজ হচ্ছে এই যে W পরিমাণ গৃহীত তাপ মাইনাস বর্জিত তাপ এর সমান। তাহলে দক্ষতা কি হবে? দক্ষতা হচ্ছে কাজে রূপান্তরিত তাপ শক্তি এবং গৃহীত তাপ শক্তি অনুপাতটাই হচ্ছে তাপ ইঞ্জিনের দক্ষতা। দক্ষতাকে যদি এটা দিয়ে প্রকাশ করি, কাজে রূপান্তরিত তাপ শক্তি মানে W, গৃহীত তাপ Q1। এখন যদি এটা ভ্যালু বসাও, Q1 মাইনাস Q2 বাই Q1, আর দক্ষতাকে আমরা শতকরায় প্রকাশ করি, তাহলে এটাকে এভাবে করতে পারি যে Q1 মাইনাস Q2 বাই Q1 ইন্টু 100%। এটা হচ্ছে আমার দক্ষতা রাশিমালা। একটা বিষয় খেয়াল করো তো, এখানে লব কি আছে? Q1 মাইনাস Q2, হর কি আছে? Q1। এখন এই লব এবং হর এই দুটোর মধ্যে সম্পর্ক কি? এখানে Q1 মাইনাস Q2 অবভিয়াসলি লেস দেন Q1, কারণ এখানে Q1 থেকে Q2 পরিমাণ বিয়োগ হয়েছে, কিছু পরিমাণ ত্যাগ করছে, তাহলে ত্যাগ করার কারণে কিছুটা কমে গেছে। বোথ সাইডকে যদি আমি Q1 দিয়ে ভাগ করি, Q1 মাইনাস Q2 বাই Q1 লেস দেন 1। এবার যদি বোথ সাইডকে আমি 100 দিয়ে গুণ করি, তাহলে Q1 মাইনাস Q2 বাই Q1 ইন্টু 100% দিয়ে দিলাম লেস দেন 100%। এটা মানেই তো আমার এটা দক্ষতা লেস দেন 100%। মানে কি? মানে হচ্ছে তাপ ইঞ্জিনের দক্ষতা কখনোই 100% হতে পারে না, কারণ এই ক্ষেত্রে উপরে হচ্ছে কাজে রূপান্তরিত তাপ শক্তি, যেহেতু পুরোটাই রূপান্তর করতে পারে না, সুতরাং এটা দক্ষতা কখনোই 100% হবে না। তাহলে এই ক্ষেত্রে কি পেলাম? রাশিমালা হচ্ছে দক্ষতা রাশিমালা হচ্ছে Q1 মাইনাস Q2 বাই Q1। এটাকে এভাবে লিখতে পারি, ডিভাইড করো 1 মাইনাস Q2 বাই Q1 ইন্টু 100%। আর কি দেখলাম? এটা দক্ষতা কখনোই 100% হতে পারে না। প্রত্যাবর্তী প্রক্রিয়া কি দেখেছি আমরা? যে প্রক্রিয়া বিপরীতমুখী হয়ে প্রত্যাবর্তন করতে পারে এবং প্রতি ক্ষেত্রে সম্মুখবর্তী এবং বিপরীতমুখী প্রক্রিয়ার প্রতি ক্ষেত্রে তাপ ও কাজের ফলাফল সমান ও বিপরীত হয়, সেই প্রক্রিয়াকে প্রত্যাবর্তী প্রক্রিয়া বলে। এখন প্রত্যাবর্তী ইঞ্জিন কি হবে? প্রত্যাবর্তী ইঞ্জিনের শর্ত কি? এটা তিনটে শর্ত মেনে চলে। এক নম্বর শর্ত হচ্ছে এটার ক্ষেত্রে Q1 বাই T1 ইকুয়াল Q2 বাই T2, এটা সবসময়ের জন্য সত্য হবে। দ্বিতীয় কথা হচ্ছে এটা এন্ট্রপি পরিমাণ শূন্য হবে। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আমরা এন্ট্রপি নিয়ে আলোচনা করব। আর থার্ড হচ্ছে এটা ইকুয়াল 1 মাইনাস Q2 বাই Q1 ইন্টু 100%। এটা আমরা দেখেছি, এটার সাথে আর একটা রাশিমালা ইকুয়াল হবে, সেটা এখন আমরা দেখব। এই তিনটে শর্ত মেনে চলে প্রত্যাবর্তী ইঞ্জিন। একটা ইঞ্জিন কখন প্রত্যাবর্তী হবে? এই তিনটে শর্ত মানলে। তৃতীয় শর্তটা আমরা এখন আলোচনা করব। আমরা জানি Q সমানুপাতিক T। এখান থেকে Q ইকুয়াল KT বা Q বাই T ইকুয়াল K, বা Q1 বাই T1 ইকুয়াল Q2 বাই T2। এটা যদি আমরা একটা সাজায় নেই, একান্তকরণ করি, তাহলে কি পাই? T2 বাই T1 ইকুয়াল Q2 বাই Q1। এই শর্তই আমরা এখানে ইউজ করেছি, Q1 বাই T1 ইকুয়াল Q2 বাই T2। যদি এই শর্ত মেনে চলে তাহলে এটা প্রত্যাবর্তী ইঞ্জিন হবে। আর যদি এন্ট্রপি শূন্য হয়, এটা নেক্সট ক্লাসে আলোচনা করব। আর একটু আগে আমরা দক্ষতা রাশিমালা কি দেখেছিলাম? এটা ইকুয়াল 1 মাইনাস Q2 বাই Q1 ইন্টু 100%। এই T2 বাই T1 মানে হচ্ছে Q2 বাই Q1। যদি এটা পুট করি 1 মাইনাস T2 বাই T1 ইন্টু 100%। এই যে উভয় ক্ষেত্রে উৎসের তাপমাত্রা এবং গ্রাহকের তাপমাত্রা নিয়ে আমরা যে দক্ষতা রাশিমালা পাই, সেটা এভাবে লিখতে পারি
T1 মাইনাস T2 বাই T1 ইন্টু 100%। তার মানে উৎস এবং গ্রাহকের তাপমাত্রা ডিফারেন্স বাই উৎসের তাপমাত্রা ইন্টু 100%, এটাও দক্ষতা রাশিমালা। আবার যদি তাপ নিয়ে কাজ করি সেটাও দক্ষতা রাশিমালা। এই যে দুই ক্ষেত্রে তাপ নিয়ে এবং তাপমাত্রা নিয়ে উভয় ক্ষেত্রে যদি দক্ষতা সমান হয়, দক্ষতা যদি একই হয়, তাহলে এই ইঞ্জিনটা হবে প্রত্যাবর্তী। তাহলে প্রত্যাবর্তী ইঞ্জিনের শর্ত কি? তিনটা। ফার্স্ট হচ্ছে Q1 বাই T1 ইকুয়াল Q2 বাই T2 হতে হবে, অথবা মোট এন্ট্রপি পরিবর্তন শূন্য হতে হবে, অথবা তাপমাত্রা নিয়ে অথবা তাপ নিয়ে উভয় ক্ষেত্রে দক্ষতা সেম হতে হবে। যদি হয় তাহলে ইঞ্জিনটা হবে প্রত্যাবর্তী। এখন আমরা দক্ষতা রাশিমালা থেকে দেখলাম যে এটা ইকুয়াল 1 মাইনাস T2 বাই T1 ইকুয়াল T1 মাইনাস T2 বাই T1, যেভাবে ইচ্ছে লিখতে পারি, আবার কিউ দিয়ে করতে পারি। এখন একটা ইঞ্জিন কখন 100% দক্ষ হবে, কোন শর্তে? তাহলে কিছু স্পেশাল কেস আমরা দেখব যেখান থেকে এমসিকিউ প্রশ্ন হয়ে থাকে। ফার্স্ট, যদি Q2 ইকুয়াল 0 হয়, মানে ইঞ্জিন যদি কোনো তাপই বর্জন না করে, তাহলে কি ঘটবে? তাহলে দক্ষতা কি হবে? এটা ইকুয়াল 1 মাইনাস 0 বাই Q1 ইন্টু 100% ইকুয়াল 100%। মানে কোনো তাপ যদি বর্জন না করে, মানে কি? মানে পুরোটাই সে কাজে রূপান্তর করেছে, কাজে রূপান্তরিত করেছে, এই জন্য এটা দক্ষতা হচ্ছে 100%। এবার যদি এমন হয়, যদি Q2 ইকুয়াল Q1 হয়, তার মানে গৃহীত তাপ আর বর্জিত তাপ যদি সমান হয়, সেই ক্ষেত্রে কি হবে? 1 মাইনাস Q1 বাই Q1 ইন্টু 100%। মানে যা গ্রহণ করেছে তাই ত্যাগ করেছে। তুমি বাসা থেকে যে টাকা নিয়ে বের হয়েছো সেই টাকায় বাসায় গিয়ে ফেরত দিয়েছো, তার মানে তুমি কোনো টাকাই খরচ করো নাই, তোমার খরচ করার দক্ষতা হচ্ছে শূন্য। এখানেও তাই, 1 মাইনাস 1 ইন্টু 100% ইকুয়াল 0। তার মানে গৃহীত তাপ আর বর্জিত তাপ সমান হলে দক্ষতা হবে শূন্য। এখন যদি এমন হয় যে গৃহীত তাপ বর্জিত তাপের সমান, তাহলে কি পেলাম? শূন্য। আর যদি বর্জিত তাপে শূন্য হয় তাহলে পেলাম 100%। এখন যদি বর্জিত তাপটা এমন হয় গৃহীত তাপের অর্ধেক, তখন কি হবে? এমসিকিউ আসতে পারে এটা কোশ্চেন। তখন হবে 1 মাইনাস Q2 ভ্যালু কি? Q1 এর হাফ। তাহলে Q1 বাই 2 বাই Q1 ইন্টু 100% ইকুয়াল 50%। মানে অর্ধেক ত্যাগ করেছে, মানে বাকি অর্ধেক সে কাজে রূপান্তর করেছে, এই জন্য দক্ষতা হচ্ছে 50%। যদি এমন হয়, এবার বললো তোমাকে যে একটা তাপ ইঞ্জিন তার গৃহীত তাপের 75% বর্জন করে, তাহলে 75% বর্জন করে মানে অবশিষ্ট কাজে রূপান্তর করে 25%, তাহলে বুঝে ফেলতে হবে দক্ষতা হচ্ছে 25%। আর যদি বলে যে 60% বর্জন করে, তাহলে দক্ষতা হবে 40%। আর যদি এইভাবে না বলে, এভাবে বলে, যদি বলে 60% বর্জন করে, তাহলে দক্ষতা হচ্ছে 40%। আর যদি বলে দেয়, যদি এমন বলে যে Q2 ইকুয়াল 2 বাই 5 Q1, তার মানে বর্জিত তাপ গৃহীত তাপের 5 ভাগের 2 ভাগ, সেই ক্ষেত্রে কি হবে? এটা ইকুয়াল 1 মাইনাস Q2 ভ্যালু কি? 2 বাই 5 Q1, নিচে Q1 তো কেটে যাবে, তাহলে 2 বাই 5 Q1 বাই Q1 ইন্টু 100% ইকুয়াল 1 মাইনাস 2 বাই 5 ইন্টু 100% ইকুয়াল 60%। আমি এখানেই বুঝতে পারতাম 2 বাই 5 মানে কি? 2 কে 5 দিয়ে ভাগ করলে 0.4 হবে, এটা 40%। তাহলে এটার সমান লেখা যেত 40% অফ Q1। তার মানে Q1 এর 40% সে কি করে? বর্জন করে। তাহলে কাজে রূপান্তর করে 60%। এখান থেকে এমসিকিউর জন্য বের করতে পারবে, আর যদি এখানে বসিয়ে করতে চাও তবু করতে পারবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে আমরা কি দেখলাম? ফার্স্ট দেখলাম হচ্ছে তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্র, এরপর দেখলাম প্রত্যাবর্তী প্রক্রিয়া, অপ্রত্যাবর্তী প্রক্রিয়া, এরপরে তাপ ইঞ্জিন কাকে বলে? যে যন্ত্র তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করতে পারে তাকে তাপ ইঞ্জিন বলে। এরপরে দেখলাম কার্নো ইঞ্জিন। কার্নো ইঞ্জিন মানে আদর্শ তাপ ইঞ্জিন। আদর্শ ইঞ্জিন কি? যেটা দক্ষতা 100%। কার্নো চক্র দেখলাম এবং দক্ষতা রাশিমালা দেখলাম। দক্ষতা রাশিমালা থেকে দেখলাম যে তাপ ইঞ্জিনের দক্ষতা কখনোই 100% হতে পারে না। দক্ষতা রাশিমালা থেকে দেখলাম যে কাজের রূপান্তরিত তাপ শক্তির পরিমাণটা সবসময় Q1 মাইনাস Q2 লেস দ্যান Q1 হয়, সুতরাং এটা দক্ষতা কখনোই 100% হতে পারে না। এরপরে দেখলাম যদি কাজের রূপান্তরিত তাপশক্তির পরিমাণ দেয়া থাকে, তাহলে আমরা সরাসরি ওটাই দক্ষতা হবে। যদি বলে
যে এটা গৃহীত তাপে 40% কাজে রূপান্তর করেছে, তার দক্ষতা কত? তার দক্ষতা 40%। আর যদি বলে কাজে রূপান্তরিত তাপ শক্তি 20% বর্জন করেছে, তাহলে দক্ষতা 80%। এই প্রসেসগুলো থেকে এমসিকিউর জন্য প্রশ্ন হয়ে থাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে আমরা এন্ট্রপি নিয়ে আলোচনা করব। গ্রাজুয়ালি এই চ্যাপ্টারের থিওরি আলোচনা করার পর গাণিতিক সমস্যায় চলে যাবো ইনশাল্লাহ। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।